আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটা নতুন বছর শুরু হয়েছে 2025, কয়েকটা দিন গেল। এই বছরটি বাংলাদেশের জন্য টানটান উত্তেজনার বছর হবে, যেমনটা 2024 সালও ছিল। একটা চ্যালেঞ্জিং বছর বাংলাদেশের জন্য। কোন পথে যাবে বাংলাদেশ, বাংলাদেশের টিকে থাকা, শক্তিমানভাবে টিকে থাকা কতটা কঠিন হবে, কি ধরনের চ্যালেঞ্জ আছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে, কূটনৈতিকভাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জ। বাংলাদেশ এখন যে পথে হাঁটছে, বাংলাদেশে ক্ষমতায় যারা আছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী বাংলাদেশকে রাজনৈতিকভাবে নতুনভাবে নির্মাণ করবার চেষ্টা করছেন, তাদের মতো করে নির্মাণ চেষ্টা করছেন। কিছু মানুষ যারা সামনে আসছেন না, বা সামনে আসলেও পরিষ্কার করে কিছু বলতে চাইছেন না, এবং তাদের হয়ে কিছু সরকারে থাকা অপরিণামদর্শী মানুষ এবং সরকার সংশ্লিষ্ট রাজনৈতিক দল করা, এটা করা, ওটা করা, এটা করতে হবে, সবাই খারাপ, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, এগুলো বলে এবং এমন কিছু রাজনৈতিক শক্তিকে এক জায়গায় করে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেটা বাংলাদেশের জন্য বিপজ্জনক করতে পারে। আমি বিশ্বাস করি সেটা হবে না, শেষ পর্যন্ত সেটা হবে না, কারণ বাংলাদেশের জনগণ সেটা অ্যালাউ করবে না, বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি সেটা চাইছে না, কেননা তারা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে প্রতিটা কাজে। যখন রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, যখন অন্যান্য নানা ইস্যুতে কথাবার্তা বলা হচ্ছে, বিএনপির কথা বলছি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন। এই কারণেই সেটা সম্ভব হবে না। এবং প্রফেসর ইউনূস যেহেতু তিনি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই, এবং তিনি যে দায়িত্বটা নিয়েছেন সেটা নিয়ে যে তিনি খুব একটা স্বস্তির মধ্যে আছেন সেটা নয়। তিনিও একটা সময় গিয়ে বুঝতে পারছেন তিনি ওই কতিপয় বালকের বা কতিপয় দরবেশের বা কতিপয় গুরুর কথায় কিন্তু চলছেন না। তার সরকারও কিন্তু ওই যে প্রোক্লেমেশনের কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেবার কথা বলা হচ্ছে, চাপ সত্ত্বেও সরকার কিন্তু সেগুলো করছে না। সরকারের অনেক দুর্বলতা আছে। এই যে জুলাই আগস্টে যারা প্রাণ দিলেন তাদের তালিকা, তাদের পাশে দাঁড়ানো, আহতদের পাশে দাঁড়ানো, শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারিক প্রক্রিয়াকে যথাযথভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা, এই কাজগুলো তারা করতে পারছেন। আর অন্যান্য ক্ষেত্রে তো একটা মেস আপ করেই ফেলেছেন তারা। সো একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা, জাতীয় সংসদ নির্বাচন, এবং একটা ভালো নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়া। সেটা যদি আমি বলবো 25-এর মধ্যেই করে ফেলা ভালো। আমি বলবো ডিসেম্বর, অনেকে বলছেন তার আগে পারলে তার আগেই করা। যত আগে নির্বাচন হবে ভালো হবে। নির্বাচন হলে যারাই ক্ষমতায় আসবেন, হয়তো বিএনপি আসবে, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা তার সমমন দলগুলো ক্ষমতার অংশীদার হবে বিএনপির অঙ্গীকার অনুযায়ী, তারা ভালো ডেলিভার করবেন। খুব বেশি আশা করে লাভ নেই, কারণ দেশের যে অবস্থা সেটা করতে ঠিকঠাক করতে সময় লাগবে। তাদেরও সাংগঠনিক রাজনৈতিক দুর্বলতা আছে, কিন্তু অ্যাটলিস্ট জনগণের প্রতিনিধিরা দেশ শাসন করছেন, এটা সবাইকে একটা আস্থা দেবে। তারা জনগণের কাছে এক ধরনের দায়বদ্ধতা থাকবেন। রাজনৈতিক নেতাদের কাছে জনগণ কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে। আজকে যারা আছেন অ্যাডভাইজার, এদের অনেকের সঙ্গে জনগণের যোগাযোগও নেই। এমনকি তাদের যারা ঘনিষ্ঠ পরিচিত তারাও তাদের সঙ্গে অনেক সময় কথা বলতে পারেন না। সো এটা একটা বড় সংকটের জায়গা। এই সংকট সমাধানের একমাত্র উপায় নির্বাচন। আইন শৃঙ্খলা পরিস্থিতি লেজে গড়বড় অবস্থা, পুলিশের আস্থা ফিরিয়ে আনা যায়নি, পুলিশকে শক্তিশালী করা যায়নি। আমি মনে করি এটাও এই সরকার আর পারছে বলে মনে হচ্ছে না। কাজে এটা পরবর্তী সরকারের কাছেই নিয়ে যেতে হবে। একটা দুর্বলতা তৈরি হয়েছে যে আওয়ামী লীগের সময় যেহেতু দলীয়করণের অভিযোগ আমরা তুলেছি এবং যেগুলো সত্য, বিএনপির সময় হয়নি যে সে কথা বলা যাবে না, এই দলীয়করণটা কিন্তু এখনো হচ্ছে। এবং এই দলীয়করণ যে বিএনপি করছে সেটা বললে হবে না, এখানে জামাতও আছে এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা দখল নিয়েছে, বিএনপিরও কিছু কিছু আছে। আবার ওই যে সমন্বয়কদের একটা অংশ, তারাও নানা ধরনের সুবিধাদি নিয়ে অভিযোগ, যেটা নানান জনকে তারা নানান জায়গায় প্রতিষ্ঠা করছেন, বা তারা তাদের ভবিষ্যৎ আখের গোছাবার জন্য রাজনৈতিক
অভিলাষ চরিতার্থ করবার জন্য রাজনৈতিক দল করবেন, সেই সুবিধা মাথায় রেখেও তারা কিছু কাজ করছেন। কাজে এটা আসলে খুব একটা জটিল কাজ। হ্যাঁ, আমি মনে করি এই বিষয় নিয়ে এখনই যারা ভবিষ্যতে ক্ষমতা আসতে চেয়েছেন তাদের কাজ করা দরকার। দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। কেন যায়নি, এটা একটা বড় প্রশ্ন। এখানে সরকার চরম দুর্বলতার পরিচয় দিচ্ছে এবং এটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মানুষ আসলে সরকারের কাছ থেকে সার্ভিস চায়, ডেলিভারিটা দেখতে চায়, সেটা এই সরকার করতে পারছে না। কেন পারছে না আমি বুঝছি না। তারা বলছেন যে তাদের, প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন তাদের অভিজ্ঞতা নেই, তারা চেষ্টা করছেন, আবার তারা কাউকে দোষও দিতে চাইছেন না। গভর্ন করতে হলে একটু সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে, একটু কঠোরতার সঙ্গে করতে হবে। সেটা না করে শুধুমাত্র রাজনৈতিক বয়ান, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বয়ান বিক্রি করে শেখ মুজিবুর রহমানকে প্রতিষ্ঠা করতে চেয়ে কিছুই তো না, সব ধ্বংস। এমনকি আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে পুরনো একটা ঐতিহ্যবাহী দল, সেই দলও এখন কথা বলতে সামনে আসতে পারে না। কেউ তাকে নিষিদ্ধ করেনি, কেউ তাকে বাধা দেয়নি, কিন্তু সে পারছে না, সাহস নেই, তার নৈতিক মনোবল নেই। কাজে এটা একটা সরকারের সামনে 2025-এ বড় চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য নিয়ে মানুষ অতিষ্ঠ, অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে। আমাদের রিজার্ভের উপরে সংকট আছে, ডলারের বাজারের স্থিতিশীলতা খুব ফেরত আনা যাচ্ছে না, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তারা আস্থা পাচ্ছেন না, ব্যবসায়ীরা সেই 2007-08-এর মতো দৌড়ের মধ্যে আছেন। ব্যবসায়ীদের অনেক দোষ আছে, এই যে বড় বড় অলিগার্ক তৈরি হচ্ছে তাদের অনেক দোষ আছে, কিন্তু যে প্রক্রিয়ায় এই বিষয়টি হ্যান্ডেল করা হচ্ছে আমি মনে করি এটা সুবিবেচনা প্রসূত নয়। অনেকে আবার ইদানিং দেখি আমার এই আমি যখন কথাবার্তা বলি বা আমার অনুষ্ঠানে তৃতীয় মাত্রা নিচেও কমেন্ট করেন, আমি কি ব্যবসায়ীদের হয়ে তাদের পক্ষে তো কথা বলছি, কোনো আমার কোনো স্বার্থ নেই, আমার এমন কোনো সম্পর্ক কারোর সঙ্গে খুব বেশি নেই। সবার সঙ্গে যেরকম সম্পর্ক, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, ব্যবসা বাণিজ্য, একাডেমিশিয়ান, একই রকম সম্পর্ক। আমি আমার কাছে যেটা মনে হয় যে আপনি ধরেন কিভাবে বোঝাই, কারো ক্যান্সার হয়েছে, এখন এই ক্যান্সারের চিকিৎসাটা আপনি কি করবেন, কোন স্টেজে থাকলে? আপনি কি কেমো দেবেন? আপনি কি লাইফস্টাইল চেঞ্জের মধ্য দিয়ে কিছুটা ম্যানেজ করবেন? আপনি কি যখন যেটা প্রয়োজন সেভাবে করবেন? আমার মা ক্যান্সারে মারা গেছেন, আমরা কেমো রেডিওথেরাপির মধ্যে যাইনি, ডক্টররা পরামর্শ দিচ্ছেন, আবার অনেক ডক্টর আমাদের মতের সঙ্গে একমত হয়েছেন যে সেটা ঠিক হবে না। এবং আমি মনে করি, আমি না শুধু, আমার যে দুই ভাই বেঁচে আছে, আমাদের পরিবারের সবাই মনে করেন যে আমাদের সিদ্ধান্তটাই ঠিক ছিল। কারণ আমার মা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মারা গেছেন, ক্যান্সারের সঙ্গে তিনি ফাইট করেছেন, এবং তাকে আমরা যখন যেভাবে যতটুকু স্বস্তির মধ্যে রাখা দরকার তিনি যেভাবে কমফোর্ট ফিল করেন, ডক্টররাও সেভাবে তাকে চিকিৎসা করেছেন। আবার অনেকে কেমো দেন, রেডিওথেরাপি দেন, নিশ্চয়ই সেটা চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে বলি হয়, তাতে কেউ সার্ভাইভ করেন। কিন্তু আপনি কিভাবে আপনার সমস্যাটা হ্যান্ডেল করবেন, আপনার বাস্তবতা, রোগীর বাস্তবতা, অসুখটা কি, আমার সমাজের বাস্তবতা, সেটা বিবেচনা রেখে করতে হবে। আমেরিকান ইকোনমি যেটা হজম করতে পারবে বা চাইনিজ ইকোনমি যেটা হজম করতে পারবে, বাংলাদেশের ইকোনমি সেটা পারবে কিনা সেটা বাস্তবে। আপনি ওই যে লোম বাঁচতে ছালা উজাড় করলে তো হবে না, সেটা মাথায় রেখে আমি বলি যে এই জায়গাটাতে একটা বড় দুর্বলতা। এবং আমি একই সঙ্গে আবারও সতর্ক করি, যারা নীতি প্রক্রিয়ার সঙ্গে আছেন, ইমপ্লিমেন্টেশনের সঙ্গে আছেন, কাজ করছে না কেন? এই যে প্রশাসন কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ভরসা পাচ্ছে না, এই সরকার কতদিন টিকবে, কে ভবিষ্যতে আসবে, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, এই চিন্তা করতে করতেই কিন্তু কেউ কোনো কাজ কিন্তু করতে পারছেন না। এবং আমি তো বলবো দুদক, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয়, তাদের আসলে আইন সিদ্ধ সুবিবেচনা প্রসূত যেটা করা উচিত, ওই আবেগী কথাবার্তা দিয়ে হবে না। আবেগ দিয়ে অনেক কিছু করা যায়, আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, এটা কঠিন কাজ। এবং বাংলাদেশের মতো 180 মিলিয়ন মানুষ, 18 কোটি মানুষের দেশ চালানো অত্যন্ত কঠিন। বড় সংকট তো আরও আছে, ভারতের সঙ্গে সম্পর্ক, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গাদের নিয়ে কী করবেন আপনি? শুধুমাত্র ভারত বাংলাদেশ বিরোধিতা করছে, আমাকেও সেই একই প্রক্রিয়ায় হাঁটতে হবে কিনা, না আমি অন্য কোনোভাবে কৌশলে এনগেজমেন্টটা বাড়াবো, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। অনেক কিছু আমরা সরিয়ে ফেলতে পারবো, ভারতকে আমরা সরিয়ে ফেলতে পারবো না, আমার প্রতিবেশী মিয়ানমারকে আমরা সরিয়ে ফেলতে পারবো না। অবশ্যই আমাদের আত্মমর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে হ্যান্ডেল করতে হবে। শুধুমাত্র আওয়াজ দিয়ে, যে আমি একজন ইউটিউবারকে দেখলাম, তিনি বলছেন ভারতের সম্পর্কে বাদ দিয়ে এখন আমাদের পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করতে হবে। আমি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের বিরুদ্ধে নই, কিন্তু ভারত না পাকিস্তান, আমাকে পাকিস্তানের পথে থাকতে হবে, বা আমাকে পাকিস্তানবাদী শুধু ভারতকে নিয়ে থাকতে হবে, এই ধারণার মধ্যে আমি নেই।
আমাকে যদি বলেন, আমি তো বলবো আমাদের সম্পর্ক যেখানে আমার ব্যবসায়িক স্বার্থ বেশি, যেখানে আমার স্ট্র্যাটেজিক স্বার্থ বেশি, সেই সব দেশের সঙ্গে সম্পর্ক করতে। সো আমি মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। ডিপ্লোম্যাটিক্যালি ভারতকে বোঝানো দরকার, অনেক বেশি ট্র্যাক 1 ট্র্যাক 2 ডিপ্লোম্যাসিতে মনোযোগ দেওয়া দরকার। এবং আমি বিশ্বাস করতে চাই যে ভারতে একটা বড় দেশ, সেখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক ইন্টেলেকচুয়ালস আছেন। আমরা যদি তাদেরকে এনগেজ করতে পারি, ভারতের ভেতরে একটা পরিস্থিতি তৈরি করতে পারি, সেটা অনেক কাজে দেবে। ভারতের হিন্দুত্ববাদের যে রাজনীতি বিজেপি সরকারের, তারা কিন্তু বাংলাদেশে তারা বলছে বটে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তারা বলছে বটে এখানে হিন্দুরা সংকটের মধ্যে আছেন, কিন্তু তারা কিন্তু মনে প্রাণে চাইছে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক উগ্র জঙ্গি গোষ্ঠী তৈরি হোক। সেটা হলে ভারতে তার রাজনীতি করতে সুবিধা হয়। সেই ফাঁদে বাংলাদেশ পা দিতে পারে না, বাংলাদেশের পা দেওয়া উচিত হবে না। তো আমি মনে করি যে অযাচিতভাবে কারোর সঙ্গে বৈরিতা করে আমার শক্তি ক্ষয় করবার দরকার নেই। আমার এখন নির্মাণের সময়। আমরা ধ্বংস, বিচার, এই শেখ হাসিনার মতো যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, এবং সেই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, স্বচ্ছতার অভাব আছে, নিশ্চয়ই বিচার দরকার ছিল, কিন্তু সেখানে অনেক অন্যায্য কাজও হয়েছে। কাজেই আমি মনে করি যে যেটা ন্যায়সঙ্গত, এবং আপনি যদি সেই নেলসন ম্যান্ডেলার মতো নেতা তার আমরা পাবো না, বা ওই সাউথ আফ্রিকার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আমরা একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারি। শুধু কথায় কথায় পতাকা পাল্টে ফেলবো, জাতীয় সঙ্গীত বদলে ফেলবো, নতুন দেশ, নতুন স্বাধীনতা, এভাবে দেশ চলে না, এভাবে রাজনীতি চলে না। আসুন আমরা ধ্বংসটা বাদ দিই, ঘৃণাটা পরিত্যাগ করি, নতুন কিছু নির্মাণ করবার চেষ্টা করি। আমাদের অনেক পোটেনশিয়াল আছে, আমাদের জনসংখ্যার বৃহৎ অংশটাই তরুণ, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা পৃথিবীতে অনেক সুনাম কুড়িয়েছে। তাদেরকে এক জায়গায় করবার চেষ্টা করি, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবার চেষ্টা করি, দেশের ভেতরে যে তরুণ শক্তি আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, অর্থনীতিটাকে আরো সচল গতিশীল করবার চেষ্টা করি, এবং সবাই মিলে নিঃসন্দেহে যে অপরাধ করেছেন, সেটা আমি হই, আপনি হন, সেটা প্রশাসনে থাকা মানুষ হোক, রাজনীতিতে থাকা মানুষ হোক, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, অপরাধের বিচার হবে, দেশে আইনের শাসন থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। সবার উপরে যেটা থাকা দরকার সেটা হচ্ছে গণতন্ত্র। সংবিধান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কি থাকবে না থাকবে আমি জানি না। সেখানে ধর্মনিরপেক্ষতা থাকবে না, সেখানে বিসমিল্লাহির রহমানির রাহিম থাকবে না, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, জাতীয়তাবাদ থাকবে কিনা, সমাজতন্ত্র থাকবে কিনা, আমি এগুলো নিয়ে ভাবতে রাজি নেই। আমি মনে করি একমাত্র সলিউশন হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র সবচাইতে উত্তম কথা বলা যাবে না, কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত শাসন ব্যবস্থা হিসেবে, রাজনৈতিক ব্যবস্থা হিসেবে, রাজনৈতিক চিন্তা হিসেবে গণতন্ত্রের চাইতে উন্নত কিছু তৈরি হয় না। যে ডেমোক্রেসি, আপনি ডেমোক্রেসি নিশ্চিত করতে পারলে বাকি সব সমস্যার সমাধান হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।